আসসালামু আলাইকুম। সাইফ হাসান নেদারল্যান্ডের সাথে প্রথম টি-টোয়েন্টিতে যেভাবে পারফর্ম করেছেন, প্রথমে বল হাতে ২ টো উইকেট নিয়েছেন, তারপর ব্যাট হাতেও কিন্তু একটা অপরাজিত 30+ ইনিংস খেলে ইনিংসটাকে শেষ করে, ম্যাচটাকে শেষ করে মাঠ ছেড়েছেন। আমরা অনেকেই কিন্তু অনেক খুশি হয়ে গেছি, ফ্যানরা অনেক বেশি খুশি হয়ে গেছে এবং ইতোমধ্যেই দেখতে পাচ্ছি যে সাইফ হাসানের দলে অন্তর্ভুক্তির জন্য ইনফ্যাক্ট ওডিআই দলে মিরাজের জায়গায় তাকে নিয়ে আসার জন্য কিন্তু অনেক দাবি-দাওয়া উঠছে। আমি এতদূর যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে পাটা আমার মনে হয় এখনো মাটিতে রাখা প্রয়োজন। আমাদের তো প্রয়োজনই, সাইফ হাসানেরও অনেক বেশি প্রয়োজন পাটা মাটিতে রাখা। এবং এখান থেকে আসলে সাইফ হাসানকে চিন্তা করতে হবে যে পেছনের দিকে যেন আবারও তাকাতে না হয়। এই কথাটা কেন বলছি? প্রথম ম্যাচে অবশ্যই তিনি দুর্দান্ত খেলেছেন। তারপরেও আমি কেন 100% স্যাটিসফাইড হতে পারছি না বা এখনো কেন 100% হোপফুল হতে পারছি না, সেই জায়গাটা যদি একটু চিন্তা করি। কালকের আগে একটু যদি চিন্তা করি সাইফের আন্তর্জাতিক ক্যারিয়ারটা কি ছিল। ৫টা ম্যাচ ৫টা ইনিংসে তিনি মাত্র ৫২ রান করেছেন এবং আরো করুণ ব্যাপার হচ্ছে এই ৫২ রানের মধ্যে একটা 50 রয়েছে, অর্থাৎ একটা ম্যাচে তিনি অপরাজিত ৫০ রান করেছেন, অর্থাৎ বাকি ৪ ম্যাচে তিনি মাত্র ২ রান করেছেন এবং এই করুণ যে একটা রেকর্ড, সেটাকে অলরেডি তো বললাম আরো করুণ, সেটাকে আরো করুণ যদি আপনি করতে চান, তাহলে আপনি দেখতে চাইবেন যে বা দেখতে পারেন হয়তো বা তার অপোনেন্টস কারা ছিল। তার ক্যারিয়ার শুরু হয়েছিল টি-টোয়েন্টিতে, ক্যারিয়ার শুরু হয়েছিল পাকিস্তানের সাথে ২০২১ সালে। প্রথম ম্যাচে তিনি ডাক মেরেছেন, না প্রথম ম্যাচে সম্ভবত ১ রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে তিনি ডাক মেরেছেন। তারপরে যেই ৩টা ম্যাচ খেলেছেন সেটা হচ্ছে ২০২৩ ওডিআই বিশ্বকাপ, যখন বাংলাদেশের মেইন দল খেলছিল তখন চীনের হাংজোতে এশিয়ান গেমস হচ্ছিল, যে এশিয়ান গেমসে তিনি ৩টা ম্যাচ খেলেছিলেন, যার মধ্যে মালয়েশিয়ার সাথে ম্যাচে তিনি অপরাজিত ৫০ রান করেছেন, ইন্ডিয়ার সাথে ১ রান করেছেন, পাকিস্তানের সাথে ডাক মেরেছেন। ইন্ডিয়া এবং পাকিস্তান, মাইন্ড ইট, একটু আগেই বললাম সময়টা কখন, সময়টা ছিল কিন্তু বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপ খেলছে, এবং অবশ্যই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলছে মানে সবাই তখন ওয়ার্ল্ড কাপ খেলছে, সুতরাং ইন্ডিয়া পাকিস্তানের সেটা কিন্তু মেইন দলও ছিল না, সেখানেও সাইফ হাসান পারফর্ম করতে পারেননি। এমন একটা পারফরমেন্সের পরেও ২ বছর পর গতকালকে তার কিন্তু দলে কামব্যাকটা হয়েছে। প্রশ্নটা হচ্ছে কামব্যাকটা কি দেখে হয়েছে? আমরা কি রিসেন্ট যেই পারফরমেন্সগুলো বা রিসেন্ট যে টুর্নামেন্টগুলো হয়েছে টি-টোয়েন্টি, সেখানে সাইফ হাসানের পারফরমেন্স কি অনেক বেশি ভালো ছিল? তেমনটা কিন্তু আমরা অন্তত সংখ্যার দিকে তাকালে বলতে পারছি না। আমরা অনেক বেশি পেছনে যাচ্ছি না। আমরা গত ১ বছরের মধ্যে মেজর টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা মেজর টি-টোয়েন্টি সিরিজগুলোর কথা যদি একটু চিন্তা করি, আমরা চলে যাই গত বছর এই নভেম্বর ডিসেম্বরের দিকে, যখন হচ্ছে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরটা বসেছিল। সেখানে কিন্তু সাইফ হাসানের পারফরমেন্স বল হাতে ব্যাট হাতে কোনো জায়গায় কিন্তু আশানুরূপ ছিল না, আশা জাগা নিয়ে ছিল না। তারপরে আমরা যদি বলি বিপিএল এ সাইফ হাসানের কিন্তু মোটামুটি একটা ভালো পারফর্ম কিছু ম্যাচে করেছিলেন। বিশেষ করে তার যে ৮০ রানের ইনিংসটা ছিল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, সেই ম্যাচটা অ্যালেক্স হেলসের অপরাজিত সেঞ্চুরির কারণে হয়তো বা হেলস বেশি লাইমলাইট পেয়ে গেছেন, কিন্তু সাইফ হাসানের ওই পার্টনারশিপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল অ্যালেক্স হেলসের সাথে, কারণ ২০০-র উপরে তারা কিন্তু তখন রান তাড়া করছিল তার দল রংপুর রাইডার্স। তো ওভারঅল আমরা যদি বিপিএল এর দিকে তাকাই, একটা এভারেজ বিপিএল কাটিয়েছেন সাইফ হাসান ব্যাট হাতে এবং বল হাতে দুই দিক থেকেই। এরপর আমরা যদি জিএসএল অর্থাৎ গ্লোবাল সুপার লিগের এবারের আসরের দিকে তাকাই, ৩টা মাত্র ইনিংসে মাত্র ৮৪ রান করেছেন, কিন্তু ৩ ইনিংসের মধ্যে একটা ছিল কিন্তু ফাইনাল, যেখানে তিনি ২৬ বলে ৪১ রানের একটা ইনিংস খেলেছেন। এই ইনিংসটাকে হয়তো আপনি অনেক বড় করে দেখবেন না, বিশেষ করে রংপুর রাইডার্স ম্যাচটা হেরেও ছিল, সেটা যদি আপনি চিন্তা করেন, কিন্তু ফাইনালে ওই ১৯৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে যখন ৩০ রানের মধ্যেই ৩টা উইকেট পড়ে যায় দলের, সেখানে ইফতিকার আহমেদ এবং সাইফ হাসানের এই জুটিটা কিন্তু রংপুর রাইডার্সকে এবং বাংলাদেশকে ইনফ্যাক্ট স্বপ্ন দেখাচ্ছিল যে আরো একবার রংপুর রাইডার্স হয়তো চ্যাম্পিয়ন হবে, কিন্তু আনফরচুনেটলি ২৬ বলে ৪১ রান করে তিনি রান আউট হয়ে যান এবং সাইফ এবং ইফতিখারের সেই পার্টনারশিপটা ভেঙে যাওয়ার পরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে যায় রংপুরের বাকি ইনিংসটা বা বাকি ব্যাটিং লাইন আপটা। এরপরে একদম রিসেন্টলি টপ এন্ড টি-টোয়েন্টিতে আমরা কিন্তু দেখেছি, এখানেও সাইফ হাসান ৬টা ইনিংস থেকে ২২ গড়, ১২০-এর আশেপাশে তার স্ট্রাইক রেট, খুব ভালো না খুব খারাপও না, মোটামুটি একটা রান করেছে। তো আসল কথা যেটা বলতে চাচ্ছি, যে আপনি যদি শুধুমাত্র সংখ্যার দিকে দেখেন, তাহলে কিন্তু সাইফ হাসানকে আপনি বুঝতে পারবেন না যে সাইফ হাসানকে আবার কেন টি-টোয়েন্টিতে আনা হচ্ছে। কিন্তু দেখতে হবে যে সাইফ হাসানকে টি-টোয়েন্টিতে আনার পেছনে বা নির্বাচকরা আসলে কি খুঁজছিলেন। আমরা কিন্তু যদি আমাদের বাংলাদেশের টি-টোয়েন্টি দলটার দিকে তাকাই, তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুইজনকে যদি আমরা থিতু হয়ে গেছেন আমরা ধরি, তাহলে ব্যাকআপ ওপেনারটা কে হবে? অবশ্যই খুব জোরে সোরে কিন্তু আলোচনা ছিলেন নাইম শেখ,
বিপিএল, এনসিএল এই দুই জায়গায় টপ রান গেটার ছিলেন। তিনি ইনফ্যাক্ট কামব্যাকও করেছেন জাতীয় দলে, কিন্তু কামব্যাকটা ভালো হয়নি। এবং সর্বশেষ যে টপ এন্ড সিরিজটা বাংলাদেশ খেললো, টি-20 সিরিজ বাংলাদেশ এ দলের হয়ে, সেখানে কিন্তু নাইম শেখ একেবারেই ফ্লপ, যেখানে সাইফ হাসান মোটামুটি নাইমের সাথে তুলনা করলে বাজিমাত করে দিয়েছেন এবং তিনি দলে জায়গা পেয়ে গেছেন। তো অবশ্যই একটা অপশন তো ছিল হচ্ছে যে ব্যাকআপ ওপেনার, কিন্তু সাইফ হাসান হলে আরো কিছু অপশন কিন্তু টিম ম্যানেজমেন্টের হাতে ওপেন হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন কালকে সাইফ হাসান কোথায় খেললো? কালকে সাইফ হাসান কিন্তু শামীম পাটোয়ারির জায়গায় খেলেছে। যদিও সাইফ হাসান গতকালকে 4 নম্বরে ব্যাট করেছে এবং থ্যাঙ্কস টু দ্য টিম ম্যানেজমেন্ট যে সাইফের ব্যাটিংটা একটু পরখ করে দেখার জন্য প্রেশারলেস একটা সিচুয়েশনে তাকে নামানো হয়েছে এবং প্রথম একটু নড়বড়ে থাকলেও তিনি কিন্তু পরে ভালোই খেলেছেন এবং শেষমেশ দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তো মূল ব্যাপার যেটা, শামীম পাটোয়ারি সম্ভবত অসুস্থ, যার কারণে নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচটা খেলেননি এবং সেই জায়গায় সাইফ হাসান যদি আসেন, সাইফ হাসান আপনাকে কিন্তু একই সাথে ওপেনিংয়েও একটা ব্যাকআপ অপশন দিবেন এবং ওই মিডল অর্ডারের দিকেও কিন্তু একটা ব্যাকআপ অপশন দিবেন। আমি গত যে সিরিজগুলো নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি, সাইফ হাসান যেখানে রান করেছেন কিছু, সেখানে কিন্তু সাইফ হাসান বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন, ওপেনিং থেকে শুরু করে 4 নম্বর, 3 নম্বর, মিডল অর্ডারেও খেলেছেন একটা দুটো ইনিংস। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সাইফ হাসান আপনাকে কিন্তু একটা ডাইভার্সিটি দিচ্ছে, সাইফ হাসান আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যেটা টি-20তে কিন্তু অত্যন্ত জরুরি। তামিম বা ইমন কেউ যদি মিজারেবলি ফেল করেন অথবা কারো যদি ইনজুরিতে চলে আসেন বা কেউ যদি ইনজুরিতে পড়ে যান, সেক্ষেত্রে হয়তোবা লিটন কুমার দাস তিনি ওপেনিং এ চলে যেতে পারেন, অথবা তিনি 3-এ থাকলেও সাইফ ওপেনিং এ চলে যাবেন, বা তিনি ওপেনিং এ চলে গেলে সাইফ তখন টপ অর্ডারে 3-এ চলে আসতে পারবেন। আর সেটা যদি না হয়, তাহলে শামীম যদি কোনো কারণে ইনজুর্ড হন, তাহলে শামীমের জায়গায়ও কিন্তু তিনি ব্যাট করতে পারবেন এবং শামীমের মতো কিন্তু তিনি হাত ঘুরিয়ে একটা দুটো ওভার বা 3টা ওভার বের করে দিতে পারবেন প্রত্যেক ম্যাচে। তো সাইফ হাসানের এই জায়গাটাতে কিন্তু এখন নজর দেওয়াটা অনেক বেশি জরুরি এবং সাইফ হাসানের জন্য পারফর্ম করাটা খুব বেশি জরুরি। কেন? সাইফ হাসান আসলে ক্যারিয়ারের যে পর্যায়ে রয়েছেন, এই সুযোগটা তিনি যদি কাজে লাগাতে না পারেন, তাহলে আমার মনে হয় তিনি দল থেকে একেবারেই ব্রাত্য হয়ে পড়বেন, একেবারেই তাকে বাদ দিয়ে দেওয়া হবে। যেমনটা আমরা কিন্তু দেখছিলাম, আমার কাছে মনে হয় নাইম শেখের পরবর্তী সুযোগ পাওয়াটা বেশ কঠিন হবে। আই ফেল ব্যাড ফর হিম যে ওডিআইতে হয়তো বা নাইম শেখের একটু সুযোগ পাওয়া প্রয়োজন ছিল, সুযোগ পাওয়া উচিত ছিল, সেটা পাবেন কিনা আমরা এখনো জানি না। কিন্তু নাইম শেখ আমার মনে হয় না টি-20তে আবারও সাইফ যদি ভালো করে ফেলেন বা নুরুল হাসান সোহান যদি সুযোগ পেয়ে ভালো করে ফেলেন, তাহলে নাইম শেখের কিন্তু কামব্যাক করাটা খুব কঠিন হবে। ঠিক যেমনটা ঘটেছে এনামুল হক বিজয়ের ক্ষেত্রে, আমার মনে হয় না জাতীয় দলে তার ডাক পাওয়াটা আর খুব একটা সহজ হবে। এই কারণে সাইফ হাসানের নিজের ক্যারিয়ারটা বাঁচিয়ে রাখার জন্যও কিন্তু সাইফ হাসানের পারফর্ম করাটা জরুরি। আরেকটা কারণে সাইফ হাসানের পারফর্ম করা জরুরি, সেটা হচ্ছে যে ডোমেস্টিক বা এ টিমের হয়ে যেখানেই হোক কিছু ইম্প্যাক্ট রেখেছেন সাইফ হাসান, সেই ইম্প্যাক্টের কারণেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং এরপর যদি জাতীয় দলে তিনি ভালো খেলেন, তাহলে কিন্তু অ্যাসপায়ারিং ক্রিকেটার যারা রয়েছেন, আপকামিং ক্রিকেটার যারা রয়েছেন, তারা আবারও এই প্রসেসটার উপরে ভরসা রাখতে চাইবেন। নইলে আসলে প্রসেসের উপর থেকে আসলে ভরসা উঠে যাচ্ছে, ক্রিকেটারদেরও উঠে যাচ্ছে, ভক্তদেরও উঠে যাচ্ছে। কারণ এই নাইম শেখ, এনামুল হক বিজয়, আমরা জানি আবার যখন ডোমেস্টিক ক্রিকেট হবে তারা আবারও কিন্তু রানের ফুলঝুরি বইয়ে দিবেন, কিন্তু তারা আসলে আন্তর্জাতিক ক্রিকেটে বারবার ফেল করছেন। সাইফ হাসানের জন্য কিন্তু পাস করাটা এবারের সুযোগে এই জন্য আরো বেশি জরুরি। আলোচনাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।